মানে আমার যারা মেয়ে ভক্তরা আছেন তারা তো স্টিল আমি যে কোনো স্টাইলই করি না কেন আপু আপনাকে ওটাই সবচেয়ে বেশি ভালো মানায় এবং এটাই আপনি মানে কন্টিনিউয়াসলি এটাই করতে থাকবেন স্টাইলটা। আমার চুল বড় মানে হলে আমার একটা কেমন জানি লাগে যে আমার চুল কাটতে হবে বা আমার নতুন স্টাইল করতে হবে। এমনও হতে পারে খুব সুদর্শন নায়ক আমার সাথে কাজ করবে, এটাও মানে নেসেসারি না। একজন আমাদের এখানে আরো অনেক মানে অনেক তুখর বা অভিনেতারা আছেন। দর্শক আপনাদের সবাইকে ওয়েলকাম করছি বাংলাদেশ প্রতিদিন ডিজিটাল প্ল্যাটফর্মের নিয়মিত আয়োজন সারা লাইফস্টাইল প্রেজেন্স তারার সাথে আছে আমি নুসরাত জেরিন বরাবরের মতো। দর্শক ইতালি কিসের জন্য বিখ্যাত বলুন তো? লিওনার্দো দা ভিঞ্চির জন্য। আর লিওনার্দো দা ভিঞ্চি বিখ্যাত মোনালিসার জন্য, বিখ্যাত চিত্রকর্ম। দর্শক আমাদের দেশেও কিন্তু এমন একজন মানুষ রয়েছেন। মজার ব্যাপার হচ্ছে ইতালির কাছে আছে চিত্রকর্ম, আমাদের কাছে রয়েছে একদম মানুষটা। এবং আমি আজকে অনেক হ্যাপি, সুপার হ্যাপি, কারণ সেই মানুষটা আমি মেয়ে হয়ে বলছি যে আমার ছোটোবেলার ক্রাশ। সেই 2002 সালে তাকে আমি দেখেছিলাম একটা টেলিকম কোম্পানির বিজ্ঞাপনে, এবং দেখার পরপরই তার যে লুক, তার স্টাইল দেখে আমার এত ভালো লেগেছিল। আমার আম্মুকে ডেকে আমি বলেছি এই ড্রেসটা আমার লাগবে, তুমি সামহাও আমাকে বানিয়ে দাও। সো আম্মু আমাকে এখনও পর্যন্ত বানিয়ে দেয়নি, বাট আই এম সো লাকি অ্যান্ড আই এম সো হ্যাপি আজকে ওই মানুষটা আমার সঙ্গে যুক্ত আছেন। সেই 1997 বলা যায় 90-র দশক থেকে যারা হাসি দিয়ে আমাদেরকে মুগ্ধ করে রেখেছেন। টেলিভিশন স্ক্রিনে শুধুমাত্র তার হাসিটা দেখলেই এনাফ ছিল, কি কথা বলবে সেটা পরে, হাসি এনাফ। সেই মানুষটা আজকে 6 বছর পরে বাংলাদেশে এসেছে এবং আমরা খুবই লাকি, খুবই হ্যাপি, খুবই অনার্ড যে সে আজকে আমাদের সঙ্গে এসে যুক্ত হয়েছে। তো পরিচয় করিয়ে দিচ্ছি মোনালিসা আপুর সাথে। আপু, থ্যাংক ইউ সো মাচ, ওয়েলকাম টু দ্য শো। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড ইটস মাই প্লেজার যে আপনি আমাকে এত সুন্দর করে দর্শকদের সাথে ইন্ট্রোডিউস করিয়েছেন। থ্যাংক ইউ। আমি শুরুতে বললাম যে আমার আম্মু কিন্তু ওই ড্রেসটা এখনো বানিয়ে দেয় না। সেই যে হেয়ার স্টাইলটা এখনো পর্যন্ত আপু আপনার হেয়ার স্টাইলটা কিন্তু তেমনই কাছাকাছি 2002 বা 2005-এর দিকে যেটা ছিল, মানে একই স্টাইল। কিভাবে এটা মেনটেন করেছেন? না আসলে এটা আমার ফেভারিট একটা স্টাইল এবং আমার চেহারার সাথে আমি মনে করি যে এটা অনেক সুইটেবল। এবং আমার রেসপন্স আমার যারা মেয়ে ভক্তরা আছেন তারা তো স্টিল আমি যে কোনো স্টাইলই করি না কেন আপু আপনাকে ওটাই সবচেয়ে বেশি ভালো মানায় এবং এটাই আপনি মানে কন্টিনিউয়াসলি এটাই করতে থাকবেন স্টাইলটা। সো আমারও মাথার মধ্যে থাকে, আমি যেহেতু আমার চুল বড় মানে হলে আমার একটা কেমন জানি লাগে যে আমার চুল কাটতে হবে বা আমার নতুন স্টাইল করতে হবে। যদিও আমি অনেক ভেরিয়েশন করি মানে আমার স্টাইলের দিক থেকে, বাট আমি ওটা মাথায় থাকে যে বাংলা লিঙ্কের অ্যাডের যে স্টাইলটা আমি করেছিলাম ওটা স্টিল এখনো সবার কাছে ফেভারিট। ওটা এত ইনফ্লুয়েন্সড ছিল যে আমরা তখন ছোটবেলায় মনে হচ্ছিল যে আমার চুল বড় হবে, আমি জীবনে একবার হলেও এটা করবো, এবং আমি এটা করার ট্রাই করেছি, বাট আমার চুলের সঙ্গে এটা ছিল না। তো এটা হয়নি, ফ্লপ ছিল আমার জন্য। বাট আমরা প্রোগ্রাম শুরুর আগে কিন্তু শখ আপুর একটা গল্প আপনি বলছিলেন যে সে তার লম্বা চুলগুলো কেটে ছোট করে ফেলেছে শুধুমাত্র আপনার হেয়ারস্টাইল দেখে ইনফ্লুয়েন্সড হয়ে। হ্যাঁ, শখ একদিন আমাকে এসে বললো একটা ফটোশুটে যে দেখো আমার চুল এত বড় ছিল, আমি কার জন্য চুলটা কেটেছি তুমি জানো? আমি বলছি না, বলছি তোমার অ্যাডের দেখে, বাংলা লিখে অ্যাড দেখে আমাকে ওরকম লুক একটা মানে ওর এত ফেভারিট ছিল, আমার খারাপ লাগতেছিল, মানে ওর কথা শুনে আমার খারাপ লাগছিল যে ও কি করলো এটা। বাট শি ইজ রিয়েলি কিউট এবং ও ওর মতো খুবই সুন্দর। এবং পরবর্তীতে কিন্তু তাকেও বাংলা লিঙ্কের বিজ্ঞাপনে আপনার একটা রিজেম্বলস আমরা কিন্তু সেখানে দেখেছি যে খুব কাছাকাছি একটা লুক ছিল, লুক অ্যালাইক বলা যায়। দারুণ। এই যে ইনফ্লুয়েন্সড একটা পার্সন, তার বর্তমান ব্যস্ততা আমি জানি যে 2 মাস ধরে এসেছেন, তার মধ্যে একটা দিনও রেস্ট নিতে পারেননি। কেমন চলছে, কেমন এনজয় করছেন বলা যায়? বলতে গেলে আমি অ্যাকচুয়ালি খুবই এনজয় করছি। মানে আমার অনেক ব্যস্ততা, নিজের জন্য একেবারেই সময় নেই, আমার মার জন্য সময় নেই। আমার মা খুবই যার জন্য দেশে আসা, এটা প্রতিবারই হয়, যখনই আসি তখনই হয় শুটিংয়ে ব্যস্ত হয়ে যাই বা
সময় দিতে পারি না, বাট তার জন্য সময় নিয়ে আসা, কিন্তু তাকেই সময় দিতে পারি না, সে আমার উপর অনেক রেগে আছে। কিন্তু চেষ্টা করছি, কারণ শুধুমাত্র আমার ফ্যামিলি তো আমার ফ্যামিলি না, আমার মিডিয়াও একটা ফ্যামিলি, এবং তারা যে আমার এত বছর ধরে আমরা একসাথে কাজ করছি, এবং আমি একটা মিডিয়ার অংশ, রাইট? সো এখানে অনেক কিছু আছে, অনেক আবদার, অনেক অভিমান, অনেক ভালোবাসা। সো এই সব জিনিসগুলো আমাকে ভ্যালু দিতে হবে যতই আমি ব্যস্ততা থাকি না কেন। সো চেষ্টা করছি, এবং যেহেতু এবার আমি খুব কম সময়ের জন্য এসেছি, সো আমার প্ল্যান আছে নেক্সট টাইম ইনশাল্লাহ 6 মাসের জন্য থাকবো, তখন অনেকগুলো কাজও করবো একসাথে, সব মিলিয়ে তখন একটু সময় দিতে পারবো। তো ওই যে নেক্সট আশাটা, ওটার জন্য আমাদের কতদিন ওয়েট করতে হবে একদম সত্যি করে বলবে। আচ্ছা, আপনারা এইভাবে যদি আমার সাথে কথা বলেন, আমি না মানে আমি অনেক ইমোশনাল, তখন আমি আবার আমার কাছে এত খারাপ লাগবে যে ইস, আমার কাছে মনে হচ্ছে সবাই এত আমাকে ভালোবাসে, এই ভালোবাসাটা অ্যাকচুয়ালি তো আমি কোথাও পাবো না ওভাবে। এবং আমি রিয়েলি মানে ব্লেসড, এবং আমি খুবই গ্রেটফুল আমার দর্শক, আমার যারা ফ্যামিলি, মিডিয়ার যারা ফ্যামিলি, এবং আমার কাছের যারা বন্ধু বান্ধব, সবার কাছে আমি কৃতজ্ঞ যে তাদের এই ভালোবাসা অ্যাকচুয়ালি আমি কিভাবে মূল্যায়ন করব বা আমি কিভাবে রিটার্ন দিব, এটা আমার ভাষা নেই। এটা কিন্তু সত্যি। আপনি দেখেন আমাদের মিডিয়া থেকে একটা সময় হয় কি, আমরা সবাই কাজ করার পর একটা সময় পরে দেশের বাইরে যে সেটেল হই। না, সেটাও না যে বাইরে যে সেটেল হওয়া এক একজনের এক একটা পরিকল্পনা থাকে, বা যে যার হয়তো বা কেউ পড়তে যাচ্ছে, কেউ শিখতে যাচ্ছে। আমার ক্ষেত্রে হয়েছে যে আমি শিখতে গিয়েছি, এবং প্লাস আমি ওখানে সেটেল অলমোস্ট হয়ে গেছি, ওখানে জব করি, ওখানে একটা সিস্টেমের মধ্যে আমি পড়ে গিয়েছি, তাই না? অনেকে আছে বিয়ে করে চলে গেছে, ওখানে অলরেডি সেটেল ডাউন। সো ডিপেন্ড করে এক একজনের এক একটা পরিস্থিতি। তো আমার কাছে মনে হয় যে যেটা আপনি বলছিলেন যে দেশের বাহিরে না, আমার কাছে মনে হচ্ছে যে মেজরিটি চলে যায় একটা সময় পরে, তখন আমরা হয় কি সাধারণ দর্শক ওইভাবে মনে রাখে না, যদি অনেকদিন অনেক যদি না থাকে, স্বাভাবিক বলা যায়, তাদেরও দোষ দিয়ে লাভ নেই। কিন্তু শুধু আমি না, পুরো মিডিয়া বা সবার একটাই কথা, আপনার বেলায় সম্পূর্ণ উল্টো। মানে মানুষ শুধু মনেই রাখেনি, প্রত্যেকটা আপনার যে প্রোগ্রামগুলো যাচ্ছে টেলিভিশনের সবগুলো কমেন্ট বক্স দেখলেই মনে হয় যে সেই হাসি এখনো পর্যন্ত রয়েছে, সেই মানুষ এখনো পর্যন্ত একই রকম। সো নট জাস্ট মিডিয়া, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে সাধারণ মানুষের মধ্যেও, সাধারণ দর্শক আপনাকে সেম ভাবেই ওয়েলকাম করছে, তাদের মধ্যে ফিলিংটা এখনো আগের মতোই। না, এটা আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি, এবং আমি খুবই যেটি বললাম যে আমি কৃতজ্ঞ আমার দর্শক, আমার যারা মানে এরা হচ্ছে না আমার একদম জেনুইন ভক্ত, মানে এত ভালোবাসা। এবং মজার ব্যাপার হচ্ছে আমি যখন ওখানে, আমি তো প্রবাসে আছি অনেক বছর ধরে, এবং ওখানকার মানুষও অনেক সময় আমাকে প্রায় এসে আমাকে জিজ্ঞেস করে, কারণ বিভিন্ন স্টেট থেকে আমাকে দেখতে আসে যারা আমার ভক্তরা আছেন। সো তারা এসে আমাকে বলে, আপনি কেন এখানে আছেন, আপনি দেশেই চলে যান, আপনি কি স্ক্রিনেই আমরা দেখতে চাই। সো এগুলো হচ্ছে তাদের আবেগ দিয়ে কথা, বা আমি বুঝি যে তাদের এই ভালোবাসা। আমি অ্যাকচুয়ালি এই কারণেই আমি চিন্তা করেছি যে আমি আসবো, সময় হাতে নিয়ে আসবো, এবং আমার দর্শকদের জন্য আমি এখন থেকে একটু ভালো কিছু কন্টিনিউ করবো। মানে আমি তো সবাই জানি যে আমি খুব বেশি কাজ করি না, আমি কাজ করলেও খুব সিলেক্টিভ, আমি খুব চেষ্টা করি যে কোয়ালিটিটা একটু ভালো মেনটেন করতে, এবং নিজেকে দেখতেও আমি একটু একেবারে প্রতি মানে অলওয়েজ অল দ্য টাইম আমাকে স্ক্রিনে থাকতে হবে, ইটস নট নেসেসারি, বাট আমি চাই যে এমন কিছু কাজ করি যেটা সারা জীবন মানুষ মনে আমি যে কাজগুলো করেছি আল্লাহর রহমতে আমি অনেক ভালো কাজ করার সুযোগ পেয়েছি, এই কারণে হয়তো বা মানুষ এখনো পর্যন্ত মনে রেখেছে। তো আমি ওটাই অ্যাকচুয়ালি কন্টিনিউ করতে চাই। দারুণ আপু, আমার খুব জানার ইচ্ছা, এই যে প্রায় বলা যায় যে দীর্ঘ একটা সময় ইউএসএতে ছিলেন, সেখানে অনেক বড় বড় আপনি কোম্পানির সঙ্গে যুক্ত ছিলেন, লাইক ম্যাক্স, সেফোরা, বিউটি ইন্ডাস্ট্রিতে আমি যুক্ত ছিলেন। কিন্তু আপনার যে অ্যাক্টিং ক্যারিয়ার বা আপনার যে এক্সপিরিয়েন্স, এটা অনেক দিনের ভাস্ট একটা এক্সপিরিয়েন্স। মানে কখনো কি ওইখানে যে মনে হয়েছে যে হলিউড ইন্ডাস্ট্রিতে চাইলে জয়েন করা যায়, বা কেন আমি আমার যে নলেজটা ওইখানে কাজে লাগাচ্ছি না? আমাদের ইন্ডিয়ান অনেক অ্যাক্টর অ্যাক্ট্রেস কিন্তু ইদানিং বেশ সুযোগ পাচ্ছেন হলিউড ইন্ডাস্ট্রিতে, যেটা আগে ছিল না। আপনার কখনো মনে হয়েছে বা কখনো যেতে ইচ্ছে করেনি? না, ইচ্ছেটা অ্যাকচুয়ালি আমাদের সবার ইচ্ছের তো কোনো লিমিট নাই, রাইট? আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে আমি
মূলত আমি প্রথমে আমি একটা টেলিভিশনের চ্যানেলে টাইম টেলিভিশনে জি ওখানে ছিলাম। পুরো চ্যানেলটা এস্টাবলিশ করার পর আমি আমার ক্যারিয়ারটাকে আমি চিন্তা করলাম যে আমার খুব মানে আপনার বিউটি রিলেটেড সবকিছুর সাথে আমার খুব ইন্টারেস্ট ছিল। সো আগের থেকে আমার বিউটি নলেজ বা আপনি যদি বলেন যে এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে যে মিডিয়াতে আমি অনেক বছর ধরে কাজ করেছি এবং সেই অনুযায়ী আমার যে এক্সপিরিয়েন্স হয়েছে আমি সেটাতে ওখানে আমি দেখলাম যে ওখানে একটা হিউজ বিউটি সেক্টর মানে অনেক ভালো অপরচুনিটিটা আমি কাজে লাগাতে পারবো বা পেরেছি। সো সেক্ষেত্রে আমি ওখানে সুইচ করি এবং বড় বড় কোম্পানির সাথে আমি মানে কাজ করতে পেরেছি। আমার এটা সৌভাগ্য এবং অনেক ভালো পজিশনে কাজ করেছি। সো এখন যেটা হয়েছে আমি স্টিল এখনো কাজ করছি একটা কসমেটিক্স ব্র্যান্ডের আমি ম্যানেজার ওখানে এলিজাবেথ আর্ডেনে, এবং এখন পাশাপাশি আরেকটা আমার ক্যারিয়ার সংযুক্ত করেছি সেটা হচ্ছে মর্গেজের লোন, হ্যাঁ লোনে আছি। সো ব্যাংকের সাথে কাজ করছি এবং আমি লোন কোঅর্ডিনেটর হিসেবে কাজ করছি। সো ডিফারেন্ট এক্সপেরিয়েন্স যুক্ত হয়েছে। জি জি। কিন্তু যেই মানুষ মিডিয়ার সে মানুষ ব্যাংকে যাক বা যেখানেই যাক সে মানুষ মিডিয়ারই। আমার অবশ্যই তাদের মনের মধ্যে ক্ষুধাটা সে হাঙ্গারটা সবসময় থাকে। সো এখন তো আবার ব্যাক করবেন ইউএসএতে কয়েকদিনের মধ্যে। এখন কি নতুন করে যেভাবে এবার দেশে আসার পরে যেই সাড়াটা পেলেন এখন কি মনে হয় যে না ইউএসএ যে হলিউডে আমি একটু ট্রাই করতে পারি? হলিউডের ব্যাপারটা যেটা আপনি বলছিলেন যে হলিউডের ব্যাপারটা আমাদের ওখানে অনেক মানে যে কোনো কিছু একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়। আমি যতটুকু দেখেছি আমার এক্সপিরিয়েন্স, এবং আমরা যেভাবে আমাদের এখানে মিডিয়ার যে সিস্টেমটা যেভাবে এখন চলছে বা কাজ হচ্ছে, হলিউডের ব্যাপারটা টোটালি ডিফারেন্ট। এখানে অনেক কিছু যে কোনো কিছু নট অনলি হলিউড, যে কোনো কাজে উন্নত যে কোনো দেশে যে কোনো কাজে আপনি যদি নিজেকে ওই পর্যায়ে নিতে চান তো প্রত্যেকটা স্টেপ বাই স্টেপে আপনাকে যেতে হবে। ইটস এ লেন্দি প্রসেস, বাট আপনার ওই টাইমটা অ্যাকচুয়ালি আমার নাই। আমি খুবই বিজি আমার নিজের পার্সোনাল লাইফ এবং আমার কাজ নিয়ে। তো ওখানে হ্যাঁ অবশ্যই যদি সুযোগ ওভাবে হয় বা ওটাতে লেগে থাকতে হয় মানে তাহলে সময়টা অবশ্যই যে কেউ ওটা পারবে। বাট আমার ইচ্ছেটা অ্যাকচুয়ালি ওরকম না। আমার ইচ্ছেটা হচ্ছে আমি আমার দেশে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো কাজ করেছি এবং ইনশাল্লাহ নেক্সটে করব। আমি আমার দেশকে কি মানে প্রেজেন্ট করতে চাই ওটা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট। আমি এমন না যে আমি হয়তোবা কখনো যদি সুযোগ আসে হ্যাঁ আমি কাজ করব, বাট আমি বেশি আমাদের দেশে যে আমাদের দেশের মেয়ে আমি অবশ্যই আমি আমার দেশকে বেশি রিপ্রেজেন্ট করবো। এখন আমি এমন হয়ে যাব না হলিউডে যে আমি একটা কাজের অফার পেলাম কাজ করলাম আমি অনেক কিছু মনে করলাম নিজেকে। অ্যাকচুয়ালি আমি সেরকম তো করতেও পারবো না, কারণ আমি আমার দেশের সেরা, তাই না? মানুষ আমাকে এখানে আমাকে মূল্যায়ন দিয়েছে। সো আমার দেশকে আমার রুটকে সবসময় মনে রাখতে হবে এবং এটাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। ভেরি নাইস অফ ইউ, খুব সুন্দর করে বললেন। এখন বলেন যে ইনশাল্লাহ দেশেও কাজ হবে। আমি কোট করলাম কথাটা, দেশে কাজ কবে হচ্ছে? দেশে কাজ হবে ইনশাল্লাহ। অনেক ডিরেক্টরসদের সাথে কথা হয়েছে। আমি আমার কামব্যাকটা ওভাবেই দেখতে চাই বা আমার কামব্যাকের মতো কামব্যাক, হ্যাঁ কামব্যাকের মতো কামব্যাক, এবং ভালো কিছু নিয়ে আমি আসতে চাই। কাজ করা মানে কাজ করলে অনেক কিছু করা যেত যেটা আমি করিনি, কারণ আমি ভেরি সিলেক্টিভ। ভালো কিছু না হলে আমি করবো না। আর ইনশাল্লাহ দর্শকরা তো দেখতে পারবে এবং দর্শকরা চায়ও আমার কাছ থেকে ভালো কিছু যেটাতে আমরা অভ্যস্ত হয়ে এসেছি। এখন কথা হচ্ছে সবগুলো সেক্টরে কাজ করেছেন, মডেলিং, অ্যাক্টিং, নাচ সবগুলোতে। বাকি আছে সিনেমা। এখন আপনার বলতেই হবে নেক্সট সিনেমা কবে দেখা যাক। আমরা শিওর যে আপনার সঙ্গে সিনেমার কোনো কথা হয়েছে, সেটা কবে আপনার বিপরীতে কে বলেন? না এখনো কিছু ওরকম না হলে ইনশাআল্লাহ আপনারা তো দেখতে পারবেন। শাকিব খানকে পাবো? আমি জানি না সবাইকে আমি জানি না। বাংলাদেশে বর্তমানে অনেকেই অনেক ভালো কাজ করছে, অবশ্যই দেশের বাইরে থেকেও দেখছেন। আপু এমনিতেই গল্পের ছলে যদি জিজ্ঞেস করি যে বর্তমানে যারা কাজ করছেন নেক্সট প্রজেক্টে 3জন অভিনেতার নাম বলা হয়, তাহলে কাদের সঙ্গে কাজ করতে বেশি আপনি প্রেফার করবেন? সবাই তো আপনার কাছে ক্লোজ বা সবাই ছোট ভাই বা বন্ধুর মতো, কিন্তু আপনার
কোন তিনজনের সঙ্গে কাজ করে খুব ইচ্ছে? এটা খুবই চমৎকার একটা প্রশ্ন করেছেন, যে আপনারাও জানতে চান বা কিউরিওসিটি থেকে আপনি বলতেছেন যে অ্যাকচুয়ালি আপনি কোন নায়কের সাথে কাজ করতে আপনার পছন্দ হবে বা আপনি আগ্রহী। বাট আমার ক্ষেত্রে হচ্ছে আমি না কখনোই এভাবে দেখি না, আমি খুব গুরুত্ব দিয়ে হচ্ছে গল্প রাইট। সো এমনও হতে পারে খুব সুদর্শন নায়ক আমার সাথে কাজ করবে, এটাও মানে নেসেসারি না। একজন আমাদের এখানে আরো অনেক মানে অনেক তুখর বা অভিনেতারা আছেন। সো সেই ক্ষেত্রে আমি প্রায়োরিটি দেবো যে আমার গল্পে অ্যাকচুয়ালি গল্পের কি ডিমান্ড করে, সেটা যেটা ডিমান্ড করবে সেখানেই আমি কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করবো। মানে এমন না যে আমি অমুক নায়কের সাথে তমুক নায়কের সাথে, এটা আমার জন্য অ্যাকচুয়ালি ওটা ম্যাটার করে না। গল্পটাকে সবসময় প্রাধান্য দিই। অবশ্যই আপনার যতগুলো নাটকে কাজ করেছেন, ইভেন হুমায়ুন আহমেদের নাটকে, সবগুলো না ডিফারেন্ট ছিল। হ্যাঁ, মানে যতটুকু অ্যাকচুয়ালি তখনকার সময়ে যে গল্পগুলো ছিল তখন তো অনেক কাজ হতো নাটকে, অনেক 1 ঘন্টা সিরিয়াল, তারপরে অনেক কিছু হতো। তো ওই অনুযায়ী যতটুকু করা গিয়েছে এবং গল্পর যে একটু ভিন্নতা বা ভালো ভালো ডিরেক্টরদের সাথে কাজ করার সুযোগটা ওটা আমার হয়েছে। কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। আপনাকে বলতে শুনেছি যে আগের যে কাজগুলো হতো, ধরেন কমার্শিয়াল, আগের কমার্শিয়ালগুলো হতো একটু নাচ গানে ভরপুর, এখনকার কমার্শিয়ালগুলো কিন্তু একটু আলাদা, একটু গল্প নির্ভর, যেমনটা আপনি বলছিলেন একটা অন্য প্রোগ্রামে। সো মানে বর্তমানে আমাদের দেশে যে মুভিগুলো তৈরি হচ্ছে সেগুলো কিন্তু ডিফারেন্ট, একদমই গল্প নির্ভর, বা একদমই দেখা যায় যে সাধারণ একটা অনেক বেশি জৌলুস নেই, সাধারণ গল্প, কিন্তু সেটা সবার হৃদয় ছুঁয়ে গিয়েছে, সিনেপ্লেক্সগুলো ভরে গিয়েছে। সো এই যে ডিফারেন্ট কাজ হচ্ছে বাংলাদেশে, যেটা অ্যাপ্রিসিয়েট করার মতো, এবং আপনিও বারবার করছেন সব জায়গায়। সো এই ধরনের ভিন্ন ধরনের গল্পের নিশ্চয়ই আমরা আপনাকে দেখব, কিন্তু আপনার কোনো পছন্দের ক্যারেক্টার বা গল্প রয়েছে বা জনরা রয়েছে যেখানে আপনি কাজ করতে চান বা নিজেকে দেখতে চান? পছন্দের অনেক কিছু ক্যারেক্টার থাকে। আমরা যখন বাইরের মুভিগুলো দেখি, বিভিন্ন ক্যারেক্টারগুলো যেভাবে প্রেজেন্ট করে এক একজন আর্টিস্টদেরকে দিয়ে, হয়তোবা এখন ডিপেন্ড করে একজন ডিরেক্টরের উপর, সে একজন আর্টিস্টকে কিভাবে ভেঙে তার ক্যারেক্টারকে ডিফারেন্ট চেঞ্জ বা তার অভিনয়টাকে ডিফারেন্টভাবে মানুষের কাছে প্রেজেন্ট করবে। তো আমার ক্ষেত্রেও সেটা হচ্ছে, আমাকে মানুষ অভ্যস্ত খুব সুইট, খুব সুন্দরী এরকম মানুষের মানে কমপ্লিমেন্টস যেগুলো আমি পেয়েছি, না মানে আমি আলহামদুলিল্লাহ মানুষ আমাকে অনেক ভালোবাসে, এটা তাদের বহিঃপ্রকাশ। বাট আমি চাই যে আমাকে এমন ভাবে প্রেজেন্ট করুক যেটা মানুষ কখনো হয়তো বা ওভাবে চিন্তাও করে নাই যে মোনালিসাকে এভাবে আমরা দেখবো, বা এত সুন্দর অন্য ডিফারেন্ট ক্যারেক্টার আছে বা থাকতেই পারে। গল্প এখন ডিপেন্ড করে সবকিছু গল্পের ব্যাপার। আপনাকে যদি আমি একদম স্পেসিফিকলি বলি যে আপু তুমি বলো সো এমন কোনো গল্প আছে যে এমন কোনো ক্যারেক্টার লাইক সিআইএ এজেন্ট or something হতে পারে ডিফারেন্ট? আমার ক্ষেত্রে ওরকম বাছ বিচার ওরকম কিছু নাই, বা আমি যেটা প্রেফার করি যে ডিফারেন্ট গল্প বাট আমার সাথে যাবে কিনা, সব গল্প যে আমার সাথে যাবে এমনও কোনো কথা নাই। সো ডিপেন্ড করে যে কি টাইপের গল্প আসে এবং কি ক্যারেক্টার আমার সাথে ম্যাচ হবে ওটার উপর নির্ভর করে। নাইস। আমার মনে হচ্ছে আজকে প্রশ্নগুলো আমি এখানে হোস্ট না, একদম দর্শকের ভিউ থেকে করছি। যেমন আমার মাথায় এখন প্রশ্ন আসছে যে মোনালিসা আপুকে সবার পছন্দ, বাট মোনালিসা আপুর পছন্দ কি? আমি যদি হলিউড বলি, বলিউড বলি, আমাদের ইন্ডাস্ট্রি বলি, আমাদের ইন্ডাস্ট্রি থেকে শুরু করি, আমার পছন্দের অ্যাকচুয়ালি এখন যদি লম্বা লিস্ট হয়ে যাবে, অনুষ্ঠান শেষ হয়ে যাবে, মানে ওটা বলে আসলে কোনো লাভ হবে না। সবাই খুব পছন্দের, কারণ এক একজন আর্টিস্ট এক এক ধরনের তার কাজের মানে প্রকাশটা, এবং আমাদের সবাই কম বেশি আমার সাথে এত ভালো সম্পর্ক আমার মিডিয়ার সবার সাথে। সো আমি একজনকে রেখে আরেকজনকে বলতে পারবো না যে আমি জানতাম এটা বলবেন না, এটা প্লিজ আমাকে বলবেন না যে কে কাকে পছন্দ বা এরকম করে। আপুর সিনিয়র লেভেলে চলে যায় যে জি না অবশ্যই সিনিয়র, এখন তারা এখানে সবাইকেই আমি পছন্দ করি। হ্যাঁ, আর এটা অ্যাকচুয়ালি সবাই আমরা খুব পছন্দের মানুষ একজন আরেকজনের। কখনো এরকম না যে আমি তাকে একে আমি কম পছন্দ করি, এর কাজ কম করে দেখে আমি তাকে কম ভালোবাসি বা কম পছন্দ করি, এমন কিছু না। আমার সবার সাথে খুব ভালো রিলেশন, এবং আমাদের এটাই হওয়া উচিত। আমরা একটা ফ্যামিলির সবাইকে আমাদেরকে ভালোবাসতে হবে, একসাথে থাকতে হবে, একসাথে গ্রো করতে হবে। আপনি যে
বাস্তব জীবনেও এত দারুণ আমার মনে হয় সব মানুষ জানে না। আজকে না, আমি জাস্ট আমার ফিলিংসটা শেয়ার করতেছি যে অ্যাকচুয়ালি আমি কি চাই এবং কি মনে করি আমি। আর আমি যেহেতু অনেক দিন ধরে এই মিডিয়াতে নাই, আমার একটা মানে একটা খারাপ লাগা কাজ করে যে এই সময়টাতে কিন্তু আমি তো একটা অনেক দিন ধরে কাজ করে এসেছি কন্টিনিউয়াসলি, রাইট? আমার ছোটবেলা থেকে অনেকটা আমি এখান থেকে পার করে দিয়েছি। ছোটবেলা থেকে আন্টি নিয়ে যেত, হ্যাঁ, এখনো স্টিল আম্মা আমার সাথেই। এবং বলেন তো আন্টি আপনার পাসপোর্ট। হ্যাঁ, তো সেটাই আমি মনে করি যে আমার অনেক কিছু আছে, যে অবদান আছে, যে আমি মিডিয়ারই একটা মেয়ে এবং আমার খারাপ লাগাটা যে আমার অনেক কিছু আমি করতে পারতাম যখন আমি ছিলাম, বা মানে যদি আমি থাকতাম অনেক দূর, অনেক কিছু কাজের ভিন্নতা আসতো আমার ক্ষেত্রে, আমার কাজের ক্ষেত্রে। তো সেটাই আমি রিয়েলাইজ করে আমি একটা জিনিস খুব বেশি আমি খুব মিস করেছি বা আমি মিস করছি, যে আমাদের অনেক সবকিছুই ঠিক আছে, যে আমি যেটা অনেকের কাছে, আমি যেহেতু আমার এখানে অনেক বন্ধু বান্ধব মিডিয়ার এবং সাংবাদিক ভাই বোনরা অনেক ক্লোজ, যাদের সাথে আমার অনেক বছরের রিলেশন, তাদের সাথে ওই যে গল্প করতে করতে অনেক কথা চলে এসেছে বা ডিসকাস করেছি। সো আমার কাছে যেটা মনে হয়েছে যে আমাদের মিডিয়াতে সবকিছু ঠিকঠাক, অনেকটাও ইমপ্রুভ, অনেক অনেক বেশি ইমপ্রুভ, যেটা অনেক অ্যাপ্রিসিয়েট করার মতো। বাট আমি একটা কেমন যেন মনে হয় যে একজন আরেকজনের খুব সাপোর্টের অভাব। রাইট, আমি এটা অনেক ফিল করি যে একটা মেয়ে, নতুন মেয়ে বা একটা ভালো অভিনেতা বা অভিনেত্রী বা একজন ভালো ডিরেক্টর বা স্ক্রিপ্ট রাইটার বা একজন সাংবাদিক, সেটাও কিন্তু মানে ইনক্লুডেড এভরিথিং, আমরা তো সবাই মিলেই তো একটা ফ্যামিলি, তাই? সো আমার মনে হয় যে আমরা নেগেটিভ বা খারাপ কিছুতে খুব বেশি মনোযোগী না হয়ে আমরা কিভাবে নিজেদেরকে ডেভেলপ করতে পারি বা নিজেদেরকে একজন আরেকজনকে হাতে হাত রেখে বলতে পারি যে চলো আমি তোমাকে হেল্প করছি, তুমি আমার সাথে বড় হও বা একসাথে আমরা একটা জায়গায় যাই। সো এই জিনিসগুলো আমার কাছে খুব 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 বেশি মনে হয়েছে যে একটা জায়গায় আমি যেটা শুনেছি যে একটা দল, এই একটা গ্রুপিংটা, এই গ্রুপ সেই গ্রুপ, এই এজেন্সি ওই এজেন্সি, আমার কাছে এগুলো একজন আর্টিস্ট হিসাবে এগুলো আমি বুঝি না, জানি না, বা আমাদের সময় এগুলো ছিল না। গ্রুপিং যে ব্যাপারগুলো, বা আমি জানি না এটা কেন হয়েছে বা কেন এরকম। থ্যাংক ইউ সো মাচ, মানে ফাইনালি এই বিষয়টা কেউ বললো। হ্যাঁ, আপু যে এটা আপনি কেন আপনি বলে এটা বেশি স্পেশাল এবং ইম্পর্টেন্ট, কারণ আপনার এক্সপিরিয়েন্সটা অনেক দিনের, অনেক যুগের। সো আপনি যে 2 মাস ধরে এসেই যে এই বিষয়টা ফলো করেছেন, থ্যাংক ইউ সো মাচ। এটা চোখে লাগার মতো। সো আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে যারা অ্যাকচুয়ালি এটা কোনো অন্যভাবে নেবেন না আপনারা, যে এটা অ্যাকচুয়ালি আমাদের সবার এই মিডিয়াটা, আমাদের এটা একটা খুব মানে দেশের বাইরে যখন আমরা যাই বা আমরা যখন কাজ করার আমার মানে সুযোগ হয়েছে, তাদের যে ইউনিটিটা, মানে একজনকে সাপোর্ট দেওয়া, এত ভালোবাসা, এবং কিছুই কিন্তু না, আমি আপনার কাছে কিন্তু বলছি না যে আমাকে 10,000 টাকা দেন বা 20,000 টাকা দেন, আমি জাস্ট একটা মেন্টালি সাপোর্ট চাচ্ছি বা একটু সাহায্য চাচ্ছি, যেন আমি একটু ভালো জায়গায় যেতে পারবো। সো আমরা যদি নিজেরাই নিজেদেরকে যদি সেই সাহায্যটা না করি, তাহলে কেউ আমরা একটা জায়গা পর্যন্ত আমরা যেতে পারবো না, এবং কেউ যেতে পারবো না। কারণ আমার মনে হয় যে কোনো ভালো কাজের জন্য একজন আরেকজনকে সহযোগিতার মাধ্যমে অনেক অনেক ভালো অনেক কিছু করা যায়, কিছু করবে। রাইট, মানে খুব সুন্দর করে বললাম। আমি জানি না, এটা আমার ফিলিংস, আমি জাস্ট শেয়ার করলাম আপনার আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে। নর্মালি সব অনুষ্ঠানে নর্মাল প্রশ্ন জিজ্ঞেস করে যে আমার বেসিক জিনিস, আপনার বিয়ে কবে হবে, সৌন্দর্যের রহস্য কি, বা আপনি এতদিন পরে এসেছেন, নর্মালি যেটা থাকে আমি ওটাকে অবশ্যই আমার ভালো লাগে অ্যান্সার করতে। বাট এই জিনিসগুলো অ্যাকচুয়ালি আমাদের আরো বেশি কথা বলা উচিত, আরো বেশি একটু চিন্তা করা উচিত, অনেক চিন্তার বিষয়। কারণ আমাদের দায়িত্ব, আমাদের এই পুরো এত বড় একটা ইন্ডাস্ট্রি, এটাকে ধরে রাখা। এই চেঞ্জিংটা আসলে আমাদেরই করা উচিত। এখন যারা এটার সাথে সংযুক্ত, নট অনলি টিভি চ্যানেল, এখানে সবাই একসাথে হয়ে একটা ভালো মতো একটা মত বিনিময়ের মাধ্যমে বা একটা ডিসিশন নিতে হবে এবং একটা সিস্টেম তৈরি করতে হবে যেভাবে
সুন্দরভাবে সবাই যেন মিলেমিশে কাজ করতে পারে, একটা সিস্টেমে দাঁড়াতে হবে আমার মনে হয়েছে ওরকম ভাবে সিস্টেমে না, আমাদের একটা ক্লিন সিস্টেমের অভাব আপু। না, যদিও এখন যেটা মানে যেটা শুনেছি আমি যে গ্রুপিং এর যে ব্যাপারটা, ধরেন যে আমি একটা গ্রুপ সে অনেক ভালো করছে বা তাদের একটা দল আছে যে এদেরকে নিয়ে তারা কাজ করছে, বাট তারা কি একটা সারা জীবন কাজ করে যেতে পারবে? না না, রাইট? সো তাদেরও উচিত অন্যদেরকে সাপোর্ট দেওয়া, সুযোগ, স্পেসটা সবাই মিলে যেন একটু ভাগাভাগি করে যেন সবাই কাজটা করতে পারে। সুন্দর সুন্দর ডিফারেন্ট কিছু অনেক মেধাবী ছেলে মেয়ে আছে সব সেক্টরে, তাদেরকে সুযোগ করে দেওয়া, তো এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এক্স্যাক্টলি, খুব দারুণ, থ্যাংক ইউ সো মাচ এই এতটুকু করার জন্য। না, এটা অ্যাকচুয়ালি সবারই উচিত, আমি মনে হয় সবাই এটা ফিল করে এবং এই পরিবর্তনটা আনা উচিত। আদারওয়াইজ সবকিছু খুবই সুন্দর, খুবই ভালো চলতেছে। থ্যাংক ইউ। আমার একটা প্রশ্ন অনেক দিন ধরেই ঘুরপাক খাচ্ছে, সেটা হচ্ছে আপনার মানে এত এক্সপেরিয়েন্স এবং আপনি একটা টেলিভিশন, দেশের বাহিরে একটা টেলিভিশন চ্যানেলের প্রোগ্রাম হেড হিসেবে ছিলেন, এবং হয় কি যখন একজন আর্টিস্টের মধ্যে অনেক দিন কাজ করার এক্সপিরিয়েন্স থাকে তখন হয় কি তার সঙ্গে সবার সম্পর্কটাও ভালো থাকে, মিডিয়ার ইন্ডাস্ট্রি, প্রডিউসার প্যানেল বলি বা প্রোডাকশন পর্যন্ত সবার। সো মোনালিসা আপু, কখনো মনে হয়েছে যে অনেক অভিনয় করেছি, এবার অভিনয় করাবো, অ্যাজ এ ডিরেক্টরের ভিউ থেকে কখন ইচ্ছা হয়েছে যে আমি আমার নিজের প্রোডাকশনে অ্যাজ এ ডিরেক্টর কোন একটা কাজ করব? অ্যাকচুয়ালি তো আমি এখনো শিখছি, মানে শেখার তো কোনো শেষ নেই, তো ওই পর্যায়ে অ্যাকচুয়ালি আমি কখনোই চিন্তায় আসে নাই আমার, বাট একটা প্রত্যেকটা আর্টিস্টদের একটা থাকে যে সূক্ষ্ম ইচ্ছা যে কোনো একদিন হয়তো বা আমার যখন অনেক বেশি এক্সপিরিয়েন্স হবে বা আমি আমার নিজের মনের মতো করে একটা গল্পকে কিভাবে সাজাবো এবং সেটাকে কিভাবে দর্শকদের কাছে তুলে ধরবো, এটা একটা ইচ্ছা করে হয়তো। একটা সময় কিন্তু আপনারা অনেক স্ক্রিপ্ট ইম্প্রোভাইজ করেছেন আপনাদের নলেজ দিয়ে। জি, যে আগে যখন ব্যাপারগুলো একটু অগোছালো ছিল, নিজেরা সেটে চেঞ্জ করতেন একেবারে, কারণ অনেকে ঈদের প্রোডাকশনে আমরা কাজ করেছি, আমার যারা কো আর্টিস্টরা ছিল, আমার অনেক বেশি এখন মনে পড়ছে অপূর্ব, নিশো, সজল, এদের সাথেই তো বেশি কাজ করা হতো। ইমন নীরবরাও তো সব বিজ্ঞাপনেই কাজ করা হতো, কিন্তু নাটকের ক্ষেত্রে আমরা এরকমও হয়েছে যে আমরা সেটে গিয়েছি, স্ক্রিপ্ট তখন দিয়েছে ইনস্ট্যান্ট, মানে এরকম হতো যে আমরা এত ব্যস্ত আগের থেকে স্ক্রিপ্ট পড়ার টাইম নেই, তো এই কারণে হচ্ছে অন দ্য স্পটে আমাদেরকে স্ক্রিপ্ট দিত, কিন্তু গল্পর কোনো ছিল না। ওই তখন গল্প আমরা বানাতাম, ও মোশাররফ ভাই, ও মাই গড, জাহিদ ভাই, সিকান্দার বক্সে যে তারা না এরকম মানে পাওয়ারফুল অ্যাক্টরদের সাথে যখন কাজ করেছি, ইভেন তো আমি চঞ্চল ভাইয়ের কথাও বলবো যে ওনার সাথেও আমি কাজ করেছি অনেক আগের কথা, ছোটবেলায়। সো এরা না এত পাওয়ারফুল অভিনেতা, এবং কাজ করতে যেটা এক্সপিরিয়েন্স হয়েছে যে তারা না ইনস্ট্যান্ট আপনাকে এত সুন্দর করে গল্পের, কারণ কাজ করতে করতে তাদের একটা এক্সপিরিয়েন্সের মাধ্যমে কিন্তু ওরা এই চেঞ্জটা করতে পেরেছে, বা গল্পের একটা ধারাকে, বেসিক গল্পটা তো আছে কিন্তু আরো সুন্দর মতো কিভাবে প্রেজেন্ট করে দর্শকদের সামনে নেওয়া যায়, কারণ আমাদের রেসপন্সিবিলিটি অনেক, কারণ একজন দর্শক যখন দেখবে তার এক্সপেকটেশন কিন্তু অনেক অনেক হাই হবে। সো ওই হাইটাকে ঠিক করার জন্য, প্রেজেন্ট করার জন্য ওটা অনেক বেশি আমাদের ইনভলভমেন্ট থাকতে হতো, মানে ওই সময়। তো ইনস্ট্যান্ট অনেক গল্প আমরা চেঞ্জ করে ফেলেছি ভালো করার জন্য, তার মানে এক্সপেরিয়েন্স আছে। সো আছে, কিন্তু আমার এখন আরো অনেক কিছু শিখতে চাই। আপনি অনেক শিখেছেন, মানে অনেক অভিনয় করেছেন, আমার মনে হয় যে এখন ডিরেক্টর হিসেবে আসা উচিত। দেখি ইনশাল্লাহ আল্লাহ কি কপালে রেখেছে, এবং ইনশাল্লাহ নেক্সটে কি হয়, বাট আরো কাজ করতে চাই, কারণ এত ভালো কাজ হচ্ছে, সো ওই লোভটা তো আছে ভালো কাজে। ভালো আর্টিস্টের মনে এই ক্ষুধাটা সবসময় থাকে। আচ্ছা আপু, আপনারা যখন কমার্শিয়াল গুলো করতেন, নাটকের কথা তো আমরা জানি, তখন টেলিভিশন খুললেই আপনাদের নাটক আমরা বসে বসে দেখতাম, বাট তখন আপনারা যে কমার্শিয়াল গুলো করতেন ওইটার ইনফ্লুয়েন্স ছিল সোসাইটিতে বা টিনেজ বা ইয়ং জেনারেশনের মধ্যে বিশাল আকারে ছিল, কিন্তু বর্তমানেও কিন্তু কমার্শিয়াল হচ্ছে, আরো বেশি পরিমাণে হচ্ছে, কিন্তু ওই প্রভাবটা এখন ওইভাবে পড়ছে না কেন? যে আমি কমার্শিয়ালে যাকে দেখেছি তার মতো করে চুল কাটতে হবে, ড্রেস পরতে হবে, বর্তমানে এত কমার্শিয়াল হয়, আমাদের মধ্যে ওই জিনিসটা কাজ করে না কেন?
আমার মনে হয় কি বর্তমানের যুগ হচ্ছে রিলের যুগ, সবাই রিল দেখে অভ্যস্ত। তো আমি কণা আমার খুব ভালো ফ্রেন্ড, সো কণার সাথে ডিসকাস করছিলাম এবং বলতেছিলাম যে এত কাজ করে কি লাভ দোস্ত, মানে আমার মনে হয় যে এত কাজ না করে শুধুমাত্র রিল সুন্দর সুন্দর কন্টেন্ট বানালেই তো মনে হয় ভালো স্ক্রিনে থাকা যায়। কারণ এটা অ্যাকচুয়ালি ওরকম না, আমি জাস্ট কথাটা বললাম যে আমার মানে একটা দুঃখ নিয়ে বললাম। হ্যাঁ, কারণ একজন আমাদের প্ল্যাটফর্ম কিন্তু যেগুলো ছিল আমরা নিজেরাই কিন্তু এগুলো নষ্ট করেছি। সো আমার কাছে মনে হয় এই যে রিলের যুগ এটাও কিন্তু থাকবে না, মানুষ বোর ফিল করবে। মানে আমাদের যে এটা একটা অ্যাসেট, এই যে প্ল্যাটফর্মগুলো যেগুলো ছিল আমরা নিজেরাই হারাচ্ছি। এর জন্য আমি মানে আপনাকে কিছুক্ষণ আগে বলছিলাম যে খুব দরকার একসাথে হওয়া, একটা প্ল্যান তৈরি করা, কিভাবে সুন্দর করে নাটকের মতো করে একটা ভালো এস্টাবলিশমেন্ট দরকার, ওটিটির মতো সুন্দর মতো গুছিয়ে সেটাকে এস্টাবলিশ করা, এবং হচ্ছে আমাদের সিনেমাটাকেও আমাদের অনেক বেশি সাপোর্ট দেওয়া উচিত। এখন একটা দুটো সিনেমা দিয়ে কিন্তু আমরা জাজ করব না যে আমরা অনেক কিছু করে ফেলেছি, তাই না? আমাদের পাশাপাশি যারা রায়ান রাফির মতো আরো যারা ছেলে আছে, বা শুধু নির্মাতা না, আরো অনেকে যারা আছে, এবং প্রডিউসার, মানে শুধু একজন যে অনেক দিন ধরে কাজ করছে তার উপর ডিপেন্ডেন্ট করলে তো আমার ইন্ডাস্ট্রি চলবে না। সো সবাইকে এগিয়ে আসতে হবে, একটু সাহায্য করলে আমার মনে হয় সবাই মিলে আমরা কাজ করতে পারবো, কিন্তু গ্রুপিং না করে। খুব ইম্পর্টেন্ট কথা, গ্রুপিং না করে একসাথে যেন সবাই কাজ করে, সুযোগটা যেন দেয় সবার, সিনিয়র জুনিয়র সবাইকে নিয়ে একসাথে, মানে যে যার ওই ভ্যালুটা যেন আমরা নিজেরাই দিতে পারি। থ্যাংক ইউ সো মাচ আপু। আমাদের এবারের ঈদে বেশ কয়েকটা সিনেমা মুক্তি পেয়েছে, এর মধ্যে সবচেয়ে বেশি আমরা দেখতে পাচ্ছি যে হিট হয়েছে তুফান। বলা যায় যে সুপার হিট বলা যায়, হিট শুধু বললে ভুল হবে। সো তুফানের বেশ কয়েকটা স্ক্রিনিংয়ে আপনি ছিলেন, স্পেশাল স্ক্রিনিংয়েও ছিলেন। বাংলাদেশের প্রেক্ষাপট আমার মনে হয় এই ধরনের ছবি অনেক বছরে হয়নি, বলা যায় যে হয়নি, যেটা আমরা দেখেছি যে খুবই ফাইটিং বা ভিএফএক্স সব কিছু মিলে। আপনার কাছে কেমন লেগেছে যে অনেকদিন পরে দেশে আসলেন এবং দেখলেন যে আমাদের দেশের ইন্ডাস্ট্রিতে হলিউড বা তামিল টাইপের এই ধরনের মুভি তৈরি হচ্ছে? কি মনে হচ্ছে যে ডেভেলপমেন্টটা? আমি যখন এর আগেও বলেছি, মুভিটা দেখার পর এক কথায় অসাধারণ। কারণ ভালো কাজের অ্যাকচুয়ালি আপনি কি বলবেন, মানে এত সুন্দর কাজ, এবং নট অনলি আমরা সাকিব খানকে ওভাবে দেখেছি, ওনার অ্যাক্টিং, ওনার সব কিছু, একজন নায়ক, এবং তার সাথে সাথে পাশাপাশি যারা অন্যান্য আর্টিস্টরা ছিলেন তাদেরও তো অবদান, এবং টোটাল জিনিসটা আপনি দেখেন, ব্যাকগ্রাউন্ড মিউজিক থেকে শুরু করে, গেট আপ থেকে শুরু করে, ভিডিওগ্রাফি থেকে শুরু করে, প্রত্যেকটা জিনিস খুব সুন্দর করে এখানে, এবং মানে দেখতে যেরকম ভালো লেগেছে, শুনতে তেমন ভালো লেগেছে, মানে ওভারঅল এত ভালো লেগেছে যে আমরা মুগ্ধ ছিলাম সব দর্শকরা। এটা শুধু আমার কথা, আমার ফিলিংসটা আমি শেয়ার করছি না, আমাদের ওখানে যে মানে হল ভর্তি দর্শকরা, ইভেন আমি প্রবাসে দেখেছি, আমেরিকা সহ এবং সব জায়গায়, তো সব দেশে এই ছবিটি মুক্তি পেয়েছে, তাদের যে রেসপন্স, মানে সবাই খুবই অ্যাপ্রিসিয়েট করেছে। সো এরকম অনেক দিন পর এরকম একটা ছবি মানে আমাদের এখানে হলো, আমরা হ্যাপি, আমরা সবাই খুব হ্যাপি, আমরা ভালোটাকে সাপোর্ট দিতে চাই। এটা না এরকম না যে আমরা সাকিব খান এতদিন পর এত সুন্দর করে ওনাকে প্রেজেন্ট করেছে, শুধু ওনাকে আমরা সাপোর্ট দিচ্ছি না, সেটা পিছনে যে টিমটা তাকে ভালো একটা কাজ হয়েছে ওটাতে আমি সাপোর্ট দিচ্ছি, যে একটা ভালো কাজ, এবং এটা আমাদের অ্যাচিভমেন্ট সবার। রাইট। আচ্ছা আপু, এই যে আমাদের যে গ্লোবালাইজেশন যেটা হচ্ছে, ইন্ডিয়ার আর্টিস্ট বাংলাদেশে কাজ করছে, বাংলাদেশের আর্টিস্ট ইন্ডিয়ায় যাচ্ছে, আপনার কাছে এটা কেমন মনে হয়? আমার ক্ষেত্রে মনে হয় যে মাঝে মধ্যে এটা থাকা উচিত, নট অলওয়েজ। আমি এটা সাপোর্ট করি না। আমি সাপোর্ট করি, আমি আমার দেশের মানে আমার যারা অনেক ভালো ভালো অভিনেতা অভিনেত্রী আছে তাদেরকে সাপোর্ট করাটা আমি মনে করি। ওই জায়গায় মানে আপনার কাছে মনে হচ্ছে যে ওই জায়গায় বাংলাদেশে কেউ সুযোগ পেতে পারত? অবশ্যই, এবং এটাই করা উচিত। আমি জানি না কেন, এখানে অনেক কিছু রিলেটেড, অনেক কিছু ইনভলভ, অনেক ব্যাপার আছে, বাট আমি চাই আমি আমার দেশের একটা মেয়েকে বা একটা ছেলেকে বা যে কোনো কাউকে যারা আমাদের মিডিয়ার সাথে সংযুক্ত
তাদেরকে সাপোর্ট দেওয়া এবং তাদেরকে সুযোগ করে দেওয়া। এবং আমি বিশ্বাস করি মনে প্রাণে তারা আসলে অনেক অনেক বেশি ডিজার্ভ করে এবং তারা অনেক বেশি গুণী। মানে আমার মনে হলো যে অনেক, আমি আজকে একদমই শুরু থেকে আমি বলে এটা খুব সিম্পল জিনিস। আজকে দেখেন, আজকে যদি আমি আমার দেশে আসলাম, আমি যদি ওই রেসপন্সটা না পেতাম, আমি কিন্তু এই দেশে আসা বা আমি কাজ করা বা মিডিয়ার সাথে সংযুক্তই হতাম না। আমি আমার মতো করে, আমার সম্মান নিয়ে আমি নিজের মতো করে আমি কিন্তু চলে যেতাম বা আমি আমার কাজে ইনভলভ হতাম, রাইট? বাট আপনি যখন একটা মানুষকে মূল্যায়ন করবেন, সেভাবে ভ্যালু দিবেন, ওই মানুষটা কিন্তু কাজ করার জন্য আরো আগ্রহ পাবে, আরো বেটার আউটপুট, আরো হ্যাঁ মানে সেম জিনিস। যে আমি সবাইকে রিকোয়েস্ট করব যে আমাদের দেশে শিল্পীদের নিয়ে কাজ করুক, তাদেরকে প্রমোট করুক, তাদেরকে বেশি এস্টাবলিশ করার সুযোগটা করে দিক সবাই, মানে একসাথে যেন আমরা কাজ করতে পারি। তাহলে হবে খুব খুব সুন্দর একটা সম্পর্ক একজন আরেকজনের সাথে। আর অনেক কিছু হয়, একটা ফ্যামিলিতে থাকতে হলে অনেকের সাথে অনেক কিছু দেখা, মানে মানে থাকে না যে মন খারাপের ব্যাপারগুলো, অনেক কিছু ইস্যু আছে, অনেক অনেক কিছু আছে, ভালো লাগা ওগুলো না একটু দূরে রেখে ভালো কিছুটাই ভালো কিছু করার জন্য আসলে প্রত্যাশা উচিত। আজকে আমি বলেই বসেছি যে আজকে আমি পুরো এখানে দর্শক হয়ে বসবো, কোনো হোস্ট না, আমার ভিউতে আমি প্রশ্ন করব এবং আই ডিড। আমার এখন শেষ মুহূর্তে, একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। জানতে চাই যে আমাদের সবার আইডল আপনি, মোনালিসা আপু এক নামে আমরা যাকে চিনি, মোনালিসা আপুর আইডলকে, আপুর কোনো আইডল আছে কিনা আমার যে কোনো ইন্ডাস্ট্রি? অবশ্যই। আমার বিজ্ঞাপনের ক্ষেত্রে যেটা আমি সবসময় যাকে আমি আইডল মেনে এসেছি, মৌ আপা, নোবেল ভাই। তারপরে এদেরকে দেখে অ্যাকচুয়ালি আমি ইন্সপায়ার হয়েছি কাজে, এখানে কাজ করার সেই ছোটবেলা থেকে। আর তানিয়া আপু, সুইটি আপু, মানে বলতে গেলে এদেরকে দেখেই আমার বড় হওয়া, তাদের মতো হওয়া, তাদেরকে ফলো করা, স্টিল এখনো করি আমি। আমার সাথে সবার খুব ভালো সম্পর্ক এবং আমাকে এত আদর করে। খারাপ সম্পর্ক হয়েছে? না না, সেরকমও না, হবেও না, সেরকমও না। সম্পর্কগুলো অনেক বেশি আমি ভ্যালু দেই যে কোনো সম্পর্ককে, মানে আমি চেষ্টা করি এটাকে মেনটেন করার জন্য। এবং তাদের ভালোবাসাটা যে স্টিল আমাকে এত ভালোবাসে তারা, এবং ছোট বোনের মতো আমাকে আদর করে। সো তাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ, এবং তাদেরকে দেখেই আজ আমি এখানে এত দূর আসতে পেরেছি এবং কাজ করার সুযোগ হয়েছে। একটা সম্পর্ক বিল্ড আপ হয়েছে, এটাই আমার কাছে অনেক বড়। দারুণ। আচ্ছা আপু, যখন ক্যারিয়ার একদম পিক টাইম, তখন কিন্তু ইয়েসিতে চলে যান। এখন আমি যদি জানতে চাই, কোনো ধরনের রাগ, ক্ষোভ, অভিমান ছিল কি ইন্ডাস্ট্রির প্রতি, নাকি মনে হয়েছিল যে একদম ঝড়বেগে একটা ডিসিশন নিয়েছি, চলেই যাব? জিনিসটা আসলে কি ছিল? জিনিসটা অনেক কিছু থাকে অ্যাকচুয়ালি, এগুলো বলতে গেলে অনুষ্ঠান আর শেষ হবে না। ছোট্ট করে শুধু তো অভিমান, ঠিক অভিমান কি বলবো, একটু একটু হয়তো বা ছিল, আমি জানি না। এই ধরনের কোনো অভিমান যে আমি যেটা ডিজার্ভ করি, যেমনটা বলছিলেন, আমাকে সেই প্রাপ্য জিনিসটা দেয়া হচ্ছে না, এমন কিছু? হ্যাঁ, রাইট। আমি এটা আসলে বলতে চাই না, বাট আমি আমার মতো করে, আমি খুব ইন্ট্রোভার্ট টাইপের একটা মেয়ে। সো আমি খুব সহজে খুব বেশি করি না, বাট আমি আমার মতো যতটুকু করা যায়, শেয়ার করা যায় সেগুলো করি। বাট কিছুটা ছিল অ্যাকচুয়ালি, যেটা সত্যি কথা আজকে আমি প্রকাশ করে দিলাম, যেহেতু আমি চলে যাব, বেশি দিন নাই। বাট কিছুটা ছিল, এই কারণে অ্যাকচুয়ালি আমি খুব পরিষ্কারভাবে, খুব ক্লিনভাবে কাজ করার চেষ্টা করি, খুবই স্ট্রেট ফরওয়ার্ড। আমি মিডিয়া, এই কারণে হয়তো সবার সাথে আমার খুব ভালো সম্পর্ক, সমস্ত ডিরেক্টর, প্রডিউসার, আর্টিস্টদের সাথে আমি আগে থেকে কাজ করে এসেছি খুব পরিষ্কারভাবে, এবং আমার রিলেশনশিপটা এমনভাবে বিল্ড আপ করেছি যে আমার কাজের ক্ষেত্রে আমি এমনভাবে এত স্বচ্ছভাবে কাজ করেছি যে যতটুকু আমি পারবো এই কাজটার জন্য আমি কাজ করব, যেটা পারবো না আমি সেটাকে আমি কোনো কেয়ারই করি না, যে না আমি পারবো না, আমি এই কাজটা করবোই না। এবং আমার অনেক 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 আমার কাছে মনে হয়েছে, আমি মনে হয় ছোটবেলা থেকেই এভাবে বিল্ড হয়েছি, বা নিজেকে ওভাবে মানে এভাবেই আসলে নিজেকে দেখে দেখে মানে আমি নিজেকে গাইড করে ওভাবে এসেছি যে আমার কাছে এমনও অনেক বড় বড় কোম্পানির কাজ এসেছে অনেক অ্যামাউন্টের, আমি সে কাজগুলো করি নাই। আচ্ছা, করিনি কারণ আমার মনে হয়েছে আমি ওই জায়গাগুলোতে সেফ না। সো সেই ক্ষেত্রে নিজেকে
সবসময় নিজেকে প্রায়োরিটি দিয়েছি যে কিভাবে বেছে বেছে, এবং আমি আমার নিজেকে সুন্দরভাবে কিভাবে কাজও করতে পারবো এবং নিজেকে সুন্দর মতো এস্টাবলিশ করতে পারবো। এই কারণে আমি আমার লাইফে অনেক বড় বড় অফার পেয়েছি, অনেক ভালো কাজের সুযোগ এসেছে, আমি ওই জায়গাতেই হাঁটিনি, ওই জায়গা থেকে অনেক অনেক দূরে ছিলাম। সো এই জিনিসগুলো অ্যাকচুয়ালি মেনটেন করেছি, এবং আমার মনে হয় এই রিস্কটা নিয়ে আপনি সম্পূর্ণরূপে সফল হয়েছেন। অনেকে হয়তো বা ভাববে যে বড় কাজ আমি করে ফেললাম। আমাদের একটা মানুষের কাছে অনেক কিছু মানুষের কাছ থেকে শুনি যে ভালো কিছু থাকতে বা ভালোভাবে থাকতে হলেও ভালোভাবে অনেক কিছু কাজ সৎভাবে আপনি যদি কাজ করেন, তারপরে অনেক ব্যাকগ্রাউন্ডে অনেক কিছু রিউমার শোনা যায়, অনেক আমাদের নিয়ে তো অনেক কথা হয়, অনেক কিছুই বলে মানুষ। আমি যদি ওগুলো কেয়ার করি না, বাট নিজেকে ঠিকঠাক মতো আপনি জানেন আপনি কেমন, রাইট, এবং আপনি যেভাবেই থাকবেন না কেন, যেভাবেই কাজ করবেন না কেন, মানুষ কিন্তু জানবে। এবং এই দুনিয়াটা বা আপনি যে কাজের ক্ষেত্রে মানে খুব ছোট আমাদের মানে পুরো জগৎটা, আমাদের জগৎ। সো একজন আরেকজনের সম্পর্কে সবাই কম বেশি জানে, কে কিরকম, কে কিভাবে চলছে, কাজ করছে। সো এটা ম্যাটার, মানে এটা অ্যাকচুয়ালি বলার কিছু নাই যে হ্যাঁ আমি কোনো কিছু জানাবো না বা সবকিছু মানুষ জানবে না, সবাই জেনে যায় কে কিরকম, কে কেমন। তো ওটা অ্যাকচুয়ালি মেনটেন করতে হয়। এবং আপনি এই ব্যাপারটায় আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে এইভাবে ইন্ডাস্ট্রিতে থাকতে হয়, এইভাবে কাজ করতে হয়, সিলেক্টিভ ওয়েতে যেতে হয়। আমরা যারা তরুণরা রয়েছি, যারা আপনাকে ফলো করি, সো আমার মনে হয় যে আপনাকে ফলো করলে আমরা ওইভাবে সাকসেসফুল হব। না, থ্যাংক ইউ সো মাচ। আপনি অনেক নাইস ভাবে কথা বলছেন এবং আমাকে অনেক বেশি ভালোবাসেন দেখে হয়তো, বিকজ আই লাভ ইউ সো মাচ। আই লাভ ইউ টু, থ্যাংক ইউ সো মাচ। বলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। আমরা যখন লিওনার্দো দা ভিঞ্চি মোনালিসা আমরা দেখেছি, তখন ভাবতাম যে এই হাসিটার মানে কি। আমরা এখনো পর্যন্ত নাকি গবেষণা চলে, কেউ এটা ফাইন্ড আউট করতে পারিনি, রহস্যময় হাসি। আপনার হাসিটা আমি বলবো না আপু রহস্যময়, আপনার হাসিটা আমার দৃষ্টিতে মনে হয় অনেক বেশি চেয়ারফুল। যে কোনো সিচুয়েশন, কারো অনেক মন খারাপ, আপনি যে হাসবেন, সে মুচকি মুচকি হাসতে হাসতে হা হা করে হেসে দিবে। এটা একটা প্রবলেমও আছে, সেটা হচ্ছে আমার যখন মন খারাপ হয় মানুষ তখন বেশি আপসেট হয়ে যায় এবং তারা এটা নিতেই পারে না। মানে এটা আমার ক্ষেত্রে প্রবলেম হয় যে ভাই আমারও তো মন খারাপ হয়, আমারও তো খারাপ লাগা থাকতে পারে, আমার অলওয়েজ আমার হাসি চেহারা, হ্যাঁ আমি হ্যাপি, আমি সবসময় হ্যাপি থাকারই চেষ্টা করি, বাট মাঝে মধ্যে তো আমিও তো হিউম্যান বিং, রাইট? আমারও তো খারাপ লাগা থাকবে, তো ওইটা অনেক সময় হয়। কি বলবো, আমরা বুঝতে চাই না যে হাসি খুশি মানুষটা কি হয়েছে। সো আমরা জানি যে মোনালিসা আপুর হাসিটা এত চেয়ারফুল, বাট আমাদের থেকে ডিপলি এটা কেউ ফিগার আউট করতে পেরেছে কিনা। ডিপলি কথাটা খুবই আপনি মানে কি জানার জন্য বলতে যাচ্ছেন? আমরা তো দেখি যে এক মোনালিসা আপুকে আমাদের সঙ্গে এখানে বসছে, হাসছে, কথা বলছে। অন্য কেমন আছে যে আমাদের থেকে অনেক বেশি জানে মোনালিসা আপুকে অন্য বাস্তব জীবনে? ডেফিনেটলি না, এখন পর্যন্ত ওরকম আসলে আমি মানে ওরকম কাউকে খুঁজে পাইনি। আমার অ্যাকচুয়ালি তার থেকে আমার হচ্ছে বড় কথা যে আমি কাউকে খুঁজে পেয়েছি কিনা। স্টিল এখনো সার্চ করছি, মানে খুঁজছি, লুকিং ফর দ্য রাইট পারসন। রাইট, নট রাইট রং আমি এখানে বলবো না, একটা ভালো মানুষ চাই লাইফে, তো দেখি কি হয়। আচ্ছা, আমরা খুব দ্রুত শুনতে চাই, এই যে নতুন কাজের মতো খুব দ্রুত নতুন কাজ হবে। খুব না, এখন ব্যাপারটা হচ্ছে কি, বিয়ে করলেই তো বিয়ে করা হয়ে যায়, রাইট? সেটা কোনো সমস্যা নাই, বাট সমস্যাটা হচ্ছে একটা ডিসিশন আপনি যখন মেক করবেন অনেক কিছু চিন্তা ভাবনা করে নিতে হয়, এবং অনেকে আছে যে বিয়ে করলে মিডিয়াতে কাজ করতে পারবা না, মিডিয়া খারাপ জায়গা বা এরকম কিছু, বাট অ্যাকচুয়ালি তারা জানেই না যে এত সুন্দর একটা জায়গা, এত পরিষ্কার, যারা আমরা কাজ করছি আমরা একদম ভিতর থেকে দেখছি যে এটা কতটা নিট অ্যান্ড ক্লিন। খারাপ ভালো তো সব জায়গায় রয়েছে, সব জায়গায়। আমি বলবো না যে একেবারেই নিট অ্যান্ড ক্লিন, সেটাও বলবো না, আবার একেবারেই বলবো না অনেক খারাপ, না এটাও না। অ্যাকচুয়ালি সব জায়গায় আপনি যদি কর্পোরেটেও যে সেম, আমরা পৃথিবীর সব জায়গায় এখন ভালো খারাপ আপনার কাছে, আপনি নিজে ভালো থাকবেন নাকি নিজে খারাপ থাকবেন, ডিপেন্ড করে আপনার উপর। ভালো খারাপ সব জায়গায় আছে। আমি এটা বলি না যে আমাদের মিডিয়া খুব ভালো, আমাদের মিডিয়া খুব খারাপ,
এটা অ্যাকচুয়ালি আমার বলার সেই সাহসটাও নাই, আমি বলতেও চাই না। আমি বলতে চাই ভালো খারাপ আমার ব্যাপার, আমি ভালো কিনা নিজেকে আমি খারাপ কিনা ডিপেন্ড করে আমি নিজেকে কিভাবে আমি প্রেজেন্ট করি। রাইট। এই যে আপনাকে একটা সময় সবাই বলতো যে মোনালিসা আমার ফিউচার বউ, এত পাগল আপনার অডিয়েন্স ছিল, দেশের বাহিরে কি স্টিল এমনটা করে যাচ্ছে? আর বলেন না, এই কিছু কিছু ভালোবাসা, অতিরিক্ত ভালোবাসা যেটাকে অনেকবার নেওয়া যায় না, অনেক হ্যাসেলে পড়তে হয়। একজন ভক্ত আছে, আমি বুঝি যে তারা খুব ভালোবাসে, তার মানে এই না যে সে তার কল্পনায় আমাকে সবসময় মানে ইটস কাইন্ড অফ মেন্টাল টর্চার। বাট এরকম ভালোবাসার বহিঃপ্রকাশ পাওয়া যায় অনেক সময় অনেক মানে ভিন্ন ভিন্ন ভাবে। কেউ হয়তো বা তার আবেগে অনেক কিছুই সে অন্য স্টেট থেকে চলে আসে দেখা করার জন্য, প্রপোজ দেওয়ার জন্য, বা অনেকে টেক্সট মেসেজ, বা অনেকে বিভিন্ন রকমের মানে ওগুলো অ্যাকচুয়ালি বলে চলছে। তো এই তো। Nice. So nice of you. Thank you so much for coming here. Thank you so much for being here. এবং এখানে আজকে আপনি আমাকে কথা দিবেন, 6 মাস পরেই আসছেন, আপনার সাথে এরকম যেন আমার সাথে গল্প করবেন এবং নতুন নতুন অনেকগুলো কাজ উপহার দিবেন। অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ। আপনাকেও অনেক শুভেচ্ছা। খুব ভালো লাগলো এতক্ষণ আড্ডা দিতে পেরে, এবং আমার দর্শকদেরকেও অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। এত বছর পর আপনাদের সাথে দেখা, কথা জাস্ট শেয়ার করলাম। আমাদের দুজনের মানে কথার মাধ্যমে অনেক কিছু বের হয়ে আসলো, যেটা আপনারা তো অনেক বেশি কিউরিয়াস আমাদেরকে নিয়ে। যতটুকু সম্ভব আমি আমার নিজের ভালো লাগা খারাপ লাগা আপনাদের সাথে শেয়ার করেছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের কথাগুলো শোনার জন্য। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, এর মধ্যে দিয়ে শেষ হলো আমাদের আজকের সারা লাইফস্টাইল প্রেজেন্স তারার সাথে। পুরো আয়োজন জুড়ে ছিল আমি নুসরাত সেরিন। আগামী সপ্তাহে চলে আসবো একই সময়ে আপনাদের প্রিয় বাংলাদেশ প্রতিদিনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।